প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব সব জায়গার মেসেজ, কমেন্ট ইত্যাদি ইত্যাদি চেক করি। একটা ছবি দেখে, কমেন্টের একটা ছবি দেখে আমি হাসতে হাসতে শেষ। আপনারাই দেখেন ছবিটা কিন্তু যথেষ্ট হাসির। এই কারণে হাসির কারণ কিছু ব্যাপার থাকে যেই ব্যাপারগুলো বাস্তব, যেই ব্যাপারগুলো সত্য এবং যেই ব্যাপারগুলো আসলে একটা যন্ত্রের একটা স্বাভাবিক চরিত্র। এই যে মানুষের হাহাকারগুলো এতটাই হাস্যকর, মানে কি বলবো, আপনাকে আগে একটা জিনিস সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপরে জিনিসটা নিয়ে কথা বলতে হবে। একটা জিনিসের নেচারের বিরুদ্ধে গিয়ে তো আপনি কথা বলতে পারেন না। কেন পারেন না? কারণ যেটা প্রকৃত বাস্তব, যেটা থাকবে, যেটা অস্বাভাবিক কিছুই না। আপনি এর আগে কখনো হায়ার সিসি বাইক চালাননি, আমি ধরে নিলাম আপনি এর আগে হায়ার সিসি কোনো বাইক চালাননি। সো হায়ার সিসি বাইক সম্পর্কে আপনার অনেক জ্ঞানের ঘাটতি থাকবে, অনেক কিছু বোঝার কম থাকবে। এবং এই যে আপনি কম বুঝেন, এই যে আপনি কম জানেন, এটা কিন্তু কোনো অপরাধ না। কিন্তু আপনার জানার চেষ্টা থাকতে হবে, আপনার বোঝার চেষ্টা থাকতে হবে। আমিও একটা সময় কিছু জানতাম না। দেশ বিদেশ ঘুরে ঘুরে আমি বিভিন্ন বাইক চালিয়ে, বিভিন্ন সিসির বাইক চালিয়ে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি এবং সেই অভিজ্ঞতার গল্প আপনাদের মাঝে শেয়ার করেছি। এই রয়্যাল এনফিল্ড যখন বাংলাদেশে আসে, যখন অফিসিয়ালি লঞ্চিং প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের কিছুদিন পরেই আমি একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি। সেই ব্লগটা ছিল জেনে কিনুন রয়্যাল এনফিল্ড। আপনারা অনেকে দেখেছেন, অনেকে বুঝেছেন, অনেকে বুঝেন নাই, অনেকেই ভেবে নিয়েছেন আমি হয়তোবা রয়্যাল এনফিল্ডের বিরুদ্ধে, আবার অনেকে বুঝতে পেরেছেন যে না, তরু ভাই আসলে কিছু রিয়েল ফ্যাক্ট এবং স্বভাবগত কিছু ব্যাপার, ন্যাচারাল কিছু ব্যাপার ভাই আমাদের মাঝে তুলে ধরেছেন। এই হচ্ছে ব্যাপার। আমি আসলে অবাক হয়ে যাই। অনেকেই অনেকভাবেই আমাদেরকে চিন্তা করেন, অনেকভাবেই আমাদেরকে বুঝেন। অবশ্য অনেকের সাথে আমাকে একসাথে করব না। আমি নিজেকে সম্পূর্ণ আলাদাভাবে উপস্থাপন করেছি এবং আলাদাভাবে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আপনাদের জানার সুবিধার্থে অনেক কিছু শেয়ার করেছি। কিন্তু আপনারা পজিটিভ নেগেটিভ অনেক কিছু হেরফের করে, ওলট পালট করে নিজেদের মধ্যেই একটি দ্বন্দ্ব, একটি ভেদাভেদ, একটি পার্থক্য তৈরি করেছেন এবং যার জন্য ভুক্তভোগী হচ্ছেন আপনারাই। আর আপনাদেরকে এই ভেদাভেদকে পুঁজি করে অনেক অর্থপিপাসু মানুষ তারা আর্ন করে যাচ্ছে। আপনাদেরকে একত্রিত হতে হবে, আপনাদেরকে ইউনাইটেড হতে হবে, আপনাদের বোঝার সক্ষমতা থাকতে হবে, আপনাদের বোঝার ইচ্ছা থাকতে হবে। এইখানে কি হলো রে ভাই? এই জায়গা তো যানজট লাগে না। ওরে পুরাই লক। এই রোদ্রের মধ্যে এখন দাঁড়িয়ে থাকতে হবে বেশ কিছুক্ষণ। এইমাত্র যে জ্যামের মধ্যে আপনারা আমাকে দেখলেন, দেখেন সেই জ্যামে কি হয়েছে। একটা বাইক আমার নাম্বার প্লেটে গুঁতো দিয়ে আঁকাবাঁকা করে ফেলেছে। এইখানে একটা প্রাইভেট কার ঘষা দিয়েছে। অবশ্য আমার এই ক্ষতির থেকে প্রাইভেট কারের ক্ষতিটা বেশি হয়েছে। ওই ভাইকে আমি বুঝাই বললাম, ভাই আপনি একটু দেখে চালান। তো সে হাসতেছে এবং হাসতে হাসতে তার বাইকে, মানে তার গাড়িতে একটা বড় ধরনের স্ক্র্যাচ পড়ে যায়। এই যে আমি এখন যানজটের মধ্যে এই বেশ বড় সড়ো এই বাইকটি নিয়ে যে একটা প্রবলেমের মধ্যে পড়লাম। এখন এই প্রবলেমের জন্য তো এই বাইকটাকে দোষ দেওয়া যাবে না, তাই না? এখন এই বাইকটা বাংলাদেশের গতানুগতিক বাইকগুলো থেকে বড়। এই যে বড় হওয়ার যে ব্যাপারটা, এটা তো এই বাইকের খারাপ দিক না। হয়তোবা আমি ধরে নিব প্রথমে এটা আমার ব্যর্থতা, যে আমি এই বাইকটিকে প্রপার স্পেস দিয়ে রাইড করতে পারছি না, অথবা অন্যান্য যানবাহন তাদের অদক্ষতা বা তাদের অস্থিরতার কারণে তারা আমার এই বাইকের সাথে ঘষা দিয়ে যাচ্ছে। যাই হোক, মূল প্রসঙ্গে আসে। এই প্রচন্ড রোদ্রের মধ্যে আপনি বাসার বাইরে যেখানেই যাবেন আপনার অনেক বেশি গরম লাগবে। ঠিক তেমনি আপনি বাসার মধ্যে থাকলেও আপনার গরম লাগবে, কারণ এখন সময়টাই হচ্ছে গরমকাল। গরমকালে গরমটা বেশি লাগবে, শীতকালে গরমটা কম লাগবে। এই যে রয়্যাল এনফিল্ড, এই বাইকটি হচ্ছে 350 সিসি। আমরা বাংলাদেশের মানুষ এই সিসি লিমিটেশনের কারণে আমরা কিন্তু 350 সিসির বাইক আগে চালাইনি। আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল 160-65 সিসি পর্যন্ত বাইক চালিয়েছি। ওই বাইকের গরমগুলোই আমরা অভ্যস্ত হয়েছি। এখন এই বাইকটি যখন বাংলাদেশে প্রথম আসে, তখনই কিন্তু আমি জেনে কিনুন একটি ব্লগের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছি, যেহেতু 350 সিসি বাইক, এটা গরম বেশি হবে 150 বা 160-এর তুলনায়।
আপনারা কিন্তু ওই সময় ওই ব্লগটা দেখে অনেকে হাসাহাসি করেছেন যে ভাই কতটুকু আর গরম হবে, আপনি তো বাইকটার নেগেটিভ সাইড বলছেন। আসলে এই বাইকটার নেগেটিভ সাইড এই গরম হওয়া না, এই বাইকটার এটা হচ্ছে একটা স্বভাবস্বরূপ আচরণ। আপনি যদি আরও বেশি সিসির বাইক দেখেন সেগুলোর ইঞ্জিন কিন্তু আরও বেশি গরম হয়, অর্থাৎ যত বেশি বড় ইঞ্জিন তত বেশি গরম। আপনার সামান্য বাসায় রান্নাঘরে ছোট্ট একটা চুলায় এটারই কত গরম লাগে, তাই না? আর চুলাটা যদি বড় হয় তাহলে আরও বেশি গরম লাগবে। এই সামান্য ব্যাপারটা বাংলাদেশের বাইকাররা অনেকেই অনেকভাবে মানুষদের সামনে তুলে ধরছে যে এটা খারাপ, এটা ভালো না, এটা অনেক বেশি গরম হয়, পা পুড়ে যায়। দেখেন, আমি যে ওই ব্লগটা করেছিলাম যে জেনে কিনুন, এই যে আমার দিক থেকে আমি বুঝি, এই যে আমি রয়্যাল এনফিল্ড বাইকটা কিনলাম, আমি কিন্তু এই বাইকটা যখন চালানো শুরু করি তখন কিন্তু একটা প্র্যাকটিস করা শুরু করি। কি প্র্যাকটিস? যে আমি নর্মাল 150 সিসি বাইকের থেকে বড় ইঞ্জিনের বাইক চালাচ্ছি, আমি পাটাকে সেইভাবে রাখি, আমি হাইনেক বুট পরার চেষ্টা করেছি, সবসময় ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট ইউজ করেছি, যেন কোনো কারণে আমার পায়ের সাথে লেগে গেলেও আমার পা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এখন কোনো একজন বাইকার তারা যদি বেখালিপনার সাথে এই বাইকটি চালায় তাহলে তো তার সাথে দুর্ঘটনা ঘটবেই। এছাড়া আমি জেনে কিনুন ওই ব্লগের মধ্যে স্পষ্টভাবে বলেছি, আপনি যখন বাইকটি চালিয়ে কোনো জায়গায় যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আশেপাশে ছোট বাচ্চা যেন না থাকে, কারণ এই বাইকটার ইঞ্জিন এবং এই যে এক্সজস্ট পাইপ, সাইলেন্সার, এটা এত বেশি গরম হয় যে কোনো ছোট বাচ্চা ধরার সাথে সাথে তাদের হাত পুড়ে যেতে পারে। এই সতর্কতামূলক ব্যাপারগুলো কিন্তু আমার ওই জেনে কিনুন ব্লগে ছিল। অনেকেই ভেবেছেন যেটা নেগেটিভিটি বলেছি, আসলে তা না। জাস্ট এটা বলার পিছনে কারণ হচ্ছে একটাই, যে আপনারা জেনে রাখেন, সতর্ক থাকেন। এখনো অনেকে ভুলভাবে উপস্থাপন করছে আমার এই চকলেট বাইকার চ্যানেলের ওই ব্লগটাকে, ওই কথাটাকে। শুধুমাত্র রয়্যাল এনফিল্ড না, আমি আপনাদেরকে যত বাইক নিয়ে যে রিভিউ বা যে ইমপ্রেশন বা যে ব্যাপারগুলো, যে ফ্যাক্টগুলো আমি তুলে ধরেছি, প্রত্যেকটা ফ্যাক্টই আপনারা মিল পাবেন ব্যবহার করার পরে। তুহিন ভাই, আপনি আমেরিকার রুট 66 ওইখানে আপনি 28 সিসির হার্লে ডেভিডসন বাইক চালিয়েছেন, ওই বাইকটার গরমের অভিজ্ঞতাটুকু আপনার কাছে জানতে চাই। আমি যখন রাইড করছি ওইটা 1800 সিসি না, ওইটা ছিল হলো 1745 সিসির 1745 সিসির এয়ার কুলড ইঞ্জিন। ওই তখন টেম্পারেচার, আমি লাস ভেগাস থেকে যেদিন শুরু করি সেদিন শুরুর টাইমে ছিল 14 ডিগ্রি, মানে বেশ ঠান্ডা। সেই ঠান্ডার ভিতরে আমি প্রচণ্ড গরম ফিল করছি, প্রচণ্ড গরম। এবং এটা হলো আসলে ফিল করছি এটার ইঞ্জিনের সাইজের কারণে। এত বড় ইঞ্জিনে গরম হবেই, অসম্ভব গরম ছিল। তো ওইখানের এত শীতের মধ্যেও আপনি আপনার বডির কি অবস্থা ছিল, পায়ে এবং গায়ে কেমন গরম অনুভব করেছেন? না, আমি জিন্স পরে নিচ্ছি, ওইখানে প্রথম হলো ইনার লাইনার পরছি, তারপরে হলো লং বুট পরছি যাতে হলো হিটটা আমার পায়ে না লাগে। তারপরেও ওইটার ইঞ্জিনের হিট আমি ফিল করছি পায়ে। আচ্ছা, ওই বাইকটা যদি আপনি বর্তমান বাংলাদেশের এই 35 ডিগ্রি প্লাস তাপমাত্রায় যদি চালাতেন তাহলে গরমটা কেমন হতো? অনেক গরম হতো, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। একটা বড় ইঞ্জিন, আপনার 120 ডিগ্রি টেম্পারেচারে আপনি 5 কেজি লোহা গরম করেন, আর ওই 120 ডিগ্রি টেম্পারেচারে আপনি 15 কেজি লোহা গরম করেন, তাপ বের হবে বেশি 15 কেজি লোহার থেকে। এটা খুব সিম্পল জিনিস। ধন্যবাদ তুহিন ভাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। চিন্তা করা যায় 18 সিসির বাইক এয়ারকুল সেটা কি পরিমাণ গরম হতে পারে। আর আপনারা তো অনেকে রয়্যাল এনফিল্ড কেন এয়ারকুল সেটা নিয়ে নিন্দার ঝড় চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে এক একটা বাইকের ডিজাইন, সেটা এয়ারকুল হবে না, অয়েল কুল হবে না, লিকুইড কুল হবে, পুরোপুরিভাবে নির্ভর করে ওই বাইকটিতে আসলে কতটুক প্রয়োজনীয়তা আছে এই কুলিং সিস্টেমের। আমার পিছনে যতগুলো বাইক দেখছেন প্রত্যেকটা বাইকই অনেকক্ষণ আগে থেকে বন্ধ আছে, কিন্তু এই রোদ্রে থাকার কারণে প্রত্যেকটা বাইকের সিটই গরম হয়ে আছে। এই রোদ্রের সামান্য রোদ্রের গরমেই একটা বাইকের সিট গরম হয়ে যায়, বডি গরম হয়ে যায়, সেই গরমটা আমাদের কষ্ট লাগে। আর সেইখানে রয়্যাল এনফিল্ড তথা হায়ার সিসি বাইকগুলোর ইঞ্জিন খুব বেশি গরম হবে, সেই গরমের তো একটা কষ্ট হবেই। তারপরও এই গরম হওয়া হায়ার সিসি বাইকগুলো কিন্তু মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়। অর্থনৈতিক কারণে বিভিন্ন দেশে হায়ার সিসি বাইকগুলো অতটা জনপ্রিয় না,
কিন্তু যেই দেশগুলো মোটামুটি মানুষের আয় ভালো তাদের সবার কাছেই হায়ার সিসি বাইক বেশি গ্রহণযোগ্য এবং বেশি জনপ্রিয়। আর রয়্যাল এনফিল্ড তো মোটামুটি বলা যায় হায়ার সিসি সেগমেন্টে এমন একটা বাইক যেটা কিনা সাশ্রয়ী, যেটা কিনা সেভিং, যেটা কিনা টেকসই। সো এই বাইকটির কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনের মধ্যে একটা অন্যতম লিমিটেশন হচ্ছে গরম হবে। তো আরও কিছু লিমিটেশন আছে যেগুলো কিনা জেনে কিনুন ব্লগে আমি সুস্পষ্টভাবে আপনাদেরকে ধারণা দিয়েছি, হয়তো সেগুলো নিয়েও ভবিষ্যতে ব্লগ হবে আপনাদের এরকম মজার মজার কমেন্ট দেখে। একটি বাইকের স্বাভাবিক আচরণ কখনোই ওই বাইকের নেগেটিভ সাইড হতে পারে না, ওইটা ওভারঅল সকল হায়ার সিসির একটা ফ্যাক্ট হতে পারে। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আপনার বাইকটিকে জেনে চালান, সুন্দরভাবে ব্যবহার করুন এবং বাইকটিকে ভালো রাখুন এবং নিজে ভালো থাকুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।